থেকে আমি শুরু করি। ওনার বক্তব্যটাই বলছি যে আমাদের ইতিহাস লেখার সময় হয়েছে কিনা। উনি বলছেন স্বর্গ বিতাড়িত মানুষ কি করেছে, কেন করেছে, ইতিহাস কেবল এই জিজ্ঞাসারই উত্তর খোঁজে। নিষিদ্ধ ফল তার খাওয়া উচিত ছিল কিনা সেই প্রশ্ন ঐতিহাসিকের কাছে অবান্তর। এখন এই কথাটা আমরা যারা সেমিটিক ঐতিহ্যের অনুসারী, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই জানে যে আদম হাওয়া স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার ফলে। তিনি খেয়েছিলেন কে খাননি সেটা আলোচনার বিষয় নয়। তো যিনি একে প্রশ্ন করলেন মৌলানা ভাসানীর উপযোগিতা কি বাংলাদেশে, সেটা বলার জন্য আমি বলেছি 1947 সালের দেশ ভাগে মৌলানা ভাসানীর কোনো ভূমিকা ছিল না। মৌলানা ভাসানীর দেশ ভাগ রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। অর্থাৎ একটা গল্প প্রচার আছে যে একে মুসলিম লীগে দেশ ভাগ করেছে, না, মুসলিম লীগ যে দেশ ভাগ করতে চেয়েছে সেটা হচ্ছে সারা ভারত। কিন্তু তার প্রতিষেধক হিসেবে প্রথমে দাবি ওঠে পাঞ্জাব প্রদেশকে ভাগ করতে হবে। এটা মার্চ মাসে 1947 সালে সেই প্রস্তাব পাস হয়। আমি কথাটা সংক্ষেপে বলছি। আসামে যারা ছিলেন তারা বলছিলেন যে কি আমরা আসাম বাংলার সাথে যাব না, যেহেতু ভারতের 3টা গ্রুপ হবে, বাংলা এবং আসাম মিলে একটা গ্রুপ হবে। জওহরলাল নেহরু যে কারণে ক্যাবিনেট মিশন পরিকল্পনা বিরোধিতা করেন প্রথমে মেনে নিয়ে তিনি যখন সভাপতি হলেন, তিনি কমিটির মিটিং ছাড়াই নিজেই সভাপতি হয়ে জুলাই মাসের 10 তারিখে ঘোষণা করেছিলেন বোম্বেতে যে আমরা ইংরেজ চলে গেলে এই পরিকল্পনা মানবো, এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না কংগ্রেস। তখন জিন্না সাহেব বললেন যে কি আমি তাহলে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করলাম, যেটা কলকাতার বিখ্যাত দাঙ্গা শুরু হয়েছে। 1946 সালের কথা বলছি। এইভাবে ভারতবর্ষ ভাগের যে চক্রান্ত উপর থেকে হয়েছে, চক্রান্ত শব্দটা আমি পছন্দ করি না, তবুও বলছি, যেখানে বাংলাদেশের নেতাদের কোনো ভূমিকায় ছিল না, এটা উপরেই ঠিক হয়েছে। যা হোক, এই কারণে বললাম দেশ যখন ভাগ হয়েছে মৌলানা ভাসানী বঙ্গদেশে ফিরে এসেছেন। তারপরে তার যে ভূমিকা 23 বছরের সংগ্রামে সেটা আমরা সকলেই জানি। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা নিয়েছেন। খন্দকার মোহাম্মদ ইলিয়াসের ভাষণে যখন ইউরোপে বই পড়লে বোঝা যায় তিনি স্টকহোমে গিয়েছেন, ইউরোপের নানা শান্তি সম্মেলনে সেই লুঙ্গি পরে গিয়েছেন। মৌলানা ভাসানীর জীবন পাঠ করলে আমাদের অনেক শিক্ষা হবে যে তার কত প্রয়োজন ছিল, বাংলাদেশ স্বাধীন করার দরকার ছিল কিনা। আমি বলছি মৌলানা ভাসানী 1950-এর দশকে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন। স্বাধীনতা শব্দকে উচ্চারণ করলে স্বাধীনতা হয় না, যা যা করলে স্বাধীনতা হয় সেটা সব পথ তিনি প্রস্তুত করেছেন। আসামে যেটা তিনি করেছিলেন, তিনি বলেছিলেন আসামে যারা ইমিগ্রেন্ট পূর্ব বাংলা থেকে তাদেরকে আসামে উৎখাত করা ঠিক হবে না, বঙ্গাল খেদা মানে বাঙালিদের খেদিয়ে দাও, এটা ঠিক হবে না। সেটার জন্য তিনি নিপীড়িতের অধিকারের জন্য চেয়েছিলেন। কিন্তু আসামিদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরা তো পূর্ব বাংলার লোক জবরদখল করতে আসছে, কেন উপনিবেশ করতে আসছে। আমি যে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকা সত্ত্বেও মৌলানা ভাসানী যারা বঞ্চিত কৃষক, যাদেরকে এখানকার জমিদাররা উচ্ছেদ করেছে, তাদেরকে ওখানে বসতি স্থাপন করার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। বলেছিলেন যে কি এখান থেকে পূর্ব বাংলার যে সমস্ত কৃষক ব্রহ্মপুত্র উপত্যকায় বসতি স্থাপন করছে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় বন্দী না রেখে তাদের সর্বত্র ছড়িয়ে পড়তে দিন। এটা নিয়ে এখনো তর্ক চলছে। আমি যে বর্তমানে আসামে যে বাঙ্গাল খেদা আন্দোলন চলছে এখনো, এটার ইতিহাস যদি আপনি জানেন তাহলে মৌলানা ভাসানীকে পরিষ্কার করে বোঝা যাবে তিনি নিপীড়িতের অধিকারের জন্য আন্দোলন করেছিলেন নাকি কতগুলি সেটলারকে বসাবার জন্য, অত্যাচারীকে বসাবার জন্য করেছিলেন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, যেটা আমি আগে বলি নাই। তখন আসামের চা বাগানে যে শ্রমিকদের আনা হয়েছিল, ইংরেজরা এনেছিলেন। আসাম কোম্পানি হচ্ছে ভারতের প্রথম ইংরেজদের কোম্পানি, ইস্ট ইন্ডিয়া 1839 সনে হয়, যে আসাম কোম্পানির নাম ছিল। এই জন্য তারা তখন আসামে প্রত্যেকটা ঘরে ঘরে তখন আফিম ব্যবসা হতো, আফিম খাওয়াতো। এবং গরিব কৃষকেরা যারা তাদের জমি বিক্রয় করেছে, ঋণগ্রস্ত হয়েছে শুধু আফিম খাওয়ার জন্য। এত কথা তো আমি বলি নাই, আমি বলছি সৈয়দ মকসুদের প্রশংসা করার জন্য বলেছি। মৌলানা ভাসানীকে বিষয় হিসেবে বেছে নেওয়ার মধ্যে ইতিহাস চর্চার একটা উপাদান আছে, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান আমাদের ইতিহাসের। আমি যেটা আমাদের বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে গড়ে উঠলো তার একটা ইতিহাস, একটা প্রাগ ইতিহাস থাকে, মাটির নিচের ইতিহাস থেকে, যেটা আমরা আলোচনা করি না। মৌলানা ভাসানীর জীবন আলোচনার ছলে তিনি তা করেছেন। একটা এক 2 নম্বর কথা আমি বলি, এই যে আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছি, আমাদের এক্সপার্ট, আমি খুব পছন্দ করি আলতাফের লেখা, বলছি যে শুধু প্রশংসা করার জন্য নয়, এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করা, আমরা যে তাদেরকে বলা হচ্ছে অরফানস অফ দ্য এম্পায়ার। ইংরেজ সাম্রাজ্য তাদেরকে এতিম করে ফেলে গিয়েছে। এইটা ইংরেজরা যখন আরাকান দখল করে তখন এদের অনেককে নিয়ে যায়, যদি বা সেখানে স্থানীয় মুসলমান অনেকে আগে থেকে ছিল। এই জটিলতা আমি যাচ্ছি না। একইভাবে আসামের সমস্যা একই রকমের, এরাও অরফানস অফ দ্য এম্পায়ার। মৌলানা ভাসানীকে কারারুদ্ধ করা হয়, তিনি অনশন ধর্মঘট করেন, তারপরে তিনি আসামে টিকতে পারেননি,
কারণ আসামের এই যে জাতি বিদ্বেষী রাজনীতি, সেটার ফলে তাকে চলে আসতে হয়। আমার বক্তব্য হলো, দেশ স্বাধীন, দেশ ভাগ হয়েছে, আমরা কেউ এটা চাইনি। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ কি বলেছিলেন ভারতীয় মুসলমানদেরকে, চৌধুরী খালিকুজ্জামানকে, মৌলানা আবুল কালাম আজাদকে এবং অন্যান্য মুসলমান যারা আছে, মুসলমানের নেতা যারা, নিখিলবাদী মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নেতা ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। তিনি কিন্তু আসামে গিয়েছিলেন মৌলানা ভাসানের আমন্ত্রণে, তিনি বহু সভায় সভাপতিত্ব করেছেন, করিমগঞ্জের টাউন হলে, এখানে ওখানে, আমি ডিটেলস বলছি না। শেখ খালিকুজ্জামান পরে পাকিস্তানে চলে এসেছিলেন। তিনি 1950-এর মার্চের 31 তারিখ থেকে 1953 মার্চ 31 পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। ইংরেজি আমরা বেকারুন্নেসা স্কুল দেখেন, বেকারুন্নেসা ওনার হাজবেন্ডও গভর্নর ছিলেন এরপরে। যা হোক, আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যারা চলে এসেছেন ভারত থেকে, জিন্নাহ সাহেব তাদের ওখানে বলেছেন ভারতে আপনারা ভারতে থেকে যান, দেশ তো ভাগ হয়েছে। খালিকুজ্জামান ছিলেন ভারত প্রতিষ্ঠার, মানে পাকিস্তান প্রতিষ্ঠার একজন অগ্র সৈনিক, মুসলিম লীগের 2 নম্বর নেতা বলতে পারেন। তখন সর্দার বল্লভভাই পটেল আপনার বক্তৃতা দিয়ে লখনৌতে গিয়ে কি বলে, এই লোক এখন পাকিস্তানে চলে গেছে, ভালো হয়েছে, কারণ তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছিলেন। জিন্নাহ বলেছিলেন তোমরা এখন ভারতের নাগরিক, তোমরা ভারতে থেকে ভারতের নাগরিক হিসেবে তোমাদের সংগ্রাম করো। আর পাকিস্তান যদিও বা করেছি আমরা মুসলমানদের নামে, কিন্তু পাকিস্তান হবে, আমি সোজা কথা শব্দ তার মুখে দিচ্ছি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। পাকিস্তানে নিয়ে এখনো তর্ক আছে। জিন্নাহ সাহেব কিন্তু বলেছিলেন পাকিস্তান ইসলাম অনুসারে চলবে না, ন্যায় বিচার অনুসারে চলবে, ন্যায় বিচারের নাম ধর্মনিরপেক্ষতা। তো এই কথা, এই যে যশবন্ত ছিল এটা বলে ভারতে নিন্দিত হয়েছিলেন বিজেপির নেতা ছিলেন, যার বইটা ভদ্র আমাদের ছাত্রী বললেন অর্থনীতি বিভাগের, যে জিন্নাহ, গান্ধী, পাকিস্তান ইত্যাদি বইতে ভারতীয় সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় বই লিখেছেন ছোট করে। কিন্তু যশবন্ত একটা বেশি বিখ্যাত হয়েছে এই জন্য যে উনি দেখেন যে ভারত ভাগের জন্য জিন্নাহকে একমাত্র ভিলেন করা হয়, এটা সত্য নয়। মৌলানা আবুল কালাম আজাদ নিজেই তার বইতে লিখেছেন ভারত ভাগের প্রকৃত নায়ক হচ্ছে জওহরলাল নেহেরু, কিন্তু আমি ওইটার সাথে একমত নই, জওহরলাল নেহেরু নয়। এটা যদি আপনি দেখেন, আসলে এটা হচ্ছে আমাদের কি বলবো বিড়লা, যার বাড়িতে মহাত্মা গান্ধী থাকতেন, যেখানে নিহত হয়েছেন, তারাই তো ভারত ভাগের নায়ক। আমি আজকে সে বক্তৃতা দিব না, কিভাবে হয়েছে আমরা সেই কথা আবার বলবো। তো এইভাবে দেশ ভাগ হওয়ার পর আমাদের এখন হচ্ছে কি, যে যেখানে আছি আমাদের এই পুরনো ইতিহাসের কথা না ভুলে যার যার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। পাকিস্তান হবার পর জিন্নাহ লিয়াকত বা নেহেরুর যে চুক্তি হলো 50 সেটা কি, পূর্ব বাংলা থেকে হিন্দুরা যেন ভারতে না যায়, কারণ ওইখানে সাম্প্রদায়িক, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হলে ওরা চলে যাবে, গেলে ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। কাজে দুই দেশে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের থাকা, এটা হচ্ছে কর্তব্য। মৌলানা ভাসানীর মতো নেতা আমাদের দরকার এই জন্যেই, যে মৌলানা ভাসানীর নামে মৌলানা, মুখে দাড়ি দেখলেই হবে না, এর চেয়ে বেশি আপনার একটা শব্দ ব্যবহার করেন অসাম্প্রদায়িক, আমি এটা পছন্দ করি না। এর চেয়ে বেশি জগৎমুখী, জীবনমুখী আর মানুষ তো হতে পারে না। আপনি উদাহরণ দেন, মৌলানা ভাসানী যে সম্মেলনগুলি করতেন, কৃষকেরা নিজেদের ধান চাল, তার একটা সবাই কত লোক জানেন, 18,000 মন চাল নিয়ে আসতো লোকজন, 832টি গরু কাটা হতো, এবং সেগুলো মানুষ নিজেরাই, কাওয়ালিরাই, তো মৌলানা ভাসানী কাওয়ালি পছন্দ করতেন, গজল পছন্দ করতেন, এবং তার যে সংগঠনের কায়দা, সেখানে তাকে তোমরা জিকির করো, আমি ঘুমাইতে গেলাম। আপনার এই যে জানা, এটা অনেক বিষয় আছে। তো মৌলানা ভাসানী সম্পর্কে আমি এটাই বলবো। আর অন্যান্য কথা যারা বলছেন, আমরা সবাই একমত হওয়ার জন্য এখানে দাঁড়াইনি। সৈয়দ মকসুদ সাহেবের গবেষণার ব্যাপ্তি, অনেক কথা আমরা বলতে পারি না। একটা হচ্ছে সময়ের অভাবে, আর একটা হলো জ্ঞানের অভাবে। যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে তিনি 2 খণ্ড বই লিখেছেন, মানে তার গবেষণার যে বৈচিত্র্য, বিবিধমুখী যাত্রা, তার এটা যদি আলোচনা না করি ভুল হবে। সৈয়দ ওয়ালিউল্লাহকে একজন সাহিত্যিক, তাকে নিয়েও তিনি বই লিখেছেন। আমি শুধু একটাই উদাহরণ দিয়েছি, আকালমন্দের জন্য ইশারায় যথেষ্ট। আমি যে 1947 সনের ঘটনা বোঝার জন্য মৌলানা ভাসানীর জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ, কারণ তিনি 19বিংশ শতাব্দীতে জন্মেছেন। মনে রাখবেন, যাদের জন্ম 1920 সনে, তার অন্তত 35 বছর আগে তিনি জন্মেছেন, কম কথা নয়, তিনি আগের জেনারেশনের লোক। তো তার যে জীবন কাহিনী, 54 সনের নির্বাচনে তিনি কি ভূমিকা পালন করেছেন আপনারা জানেন, এবং 54 সনে, 1949 সনে যে উপনির্বাচন, টাঙ্গাইলের উপনির্বাচনে শামসুল হকের হাতকে যে পন্নী পরিবারের একজন হেরে গেল, কে পন্নী, যেটা মুসলিম লীগের, তারপরে 30টা আসনে কিন্তু উপনির্বাচন হওয়ার কথা ছিল, 30টার বেশি হতে পারে, ওটা উপনির্বাচন আর পাকিস্তান দিতে সাহস করেনি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, অনেকটা সেই অবস্থা। যে মুসলিম লীগ পাকিস্তান এনেছে, আপনারা শুধু এটাই বলেন মৌলানা ভাসানীর ভূমিকা বোঝার জন্য। বলা হয় না মুসলিম লীগ পাকিস্তানের রূপকার, তাহলে 1954 সনের নির্বাচন, মাত্র 7 বছরের মাথায় মুসলিম লীগের এরকম ভরাডুবি হলো কি করে পূর্ববঙ্গে?
এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার মনে হয় মৌলানা ভাসানীর ভূমিকা স্পষ্ট হবে। মৌলানা ভাসানী ছিলেন তখন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নেতা, এবং টাঙ্গাইলের উপনির্বাচনে হারবার পর মুসলিম লীগ বুঝতে পেরেছে, একজন ছোকরার কাছে হারার পর বুঝতে পেরেছে এইখানে আর উপনির্বাচন দিয়ে যেতে যাবে না, তাহলে পুরা নির্বাচনে তারা তখন ঠেকাচ্ছে। সারা পাকিস্তানে কিন্তু 1970 মেধার নির্বাচন নাই, যে সাম্প্রদায়িক প্রশ্নগুলো ছিল, পৃথক নির্বাচন ব্যবস্থা, শেরে বাংলা ফজলুল লোকমত বলেছে আমরা 1930-এর দশকে পৃথক নির্বাচন ব্যবস্থা, মুসলমানরা আলাদা ভোট দেবে মুসলমান প্রতিনিধিদের, হিন্দুরা জেনারেল সিটের নামে নিজেদের ভোট দেবে। পাকিস্তানের মধ্যে এটা চালু ছিল। 1970-এর নির্বাচনে প্রথম সাধারণ নির্বাচন ব্যবস্থায় হয়। ভারত এটা 50 সনে তুলে দিয়েছে। এটা কেন তুলে দিতে ভারত পেরেছে, পাকিস্তান কেন পারে না, এই কাহিনী বুঝলে বুঝলে কি বাংলাদেশ সবার, পাকিস্তান হবার পর প্রধান দাবি ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দিতে হবে। কিন্তু 54 সনের যে নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছে সেটা কিন্তু পৃথক নির্বাচন ব্যবস্থায়, মনে রাখতে হবে। তখন হিন্দুদের জন্য 72টা সিট বা কাছাকাছি সিট এখানে ছিল পূর্ব বাংলায়। তা আমি জিনিসগুলো বোঝাচ্ছি মৌলানা ভাসানীর জীবন আলোচনার ছলে আমাদের জীবনের গোড়ার কথাগুলি আলোচনা করা যায়। সৈয়দ মকসুদ অনেকটা নিরীহ ভাবে এগুলো আলোচনা তুলেছেন, কিন্তু বিষয়গুলো বিস্ফোরণ উন্মুখ আলোচনা যদি করেন, এইটাই শুধু বলবার আমার উদ্দেশ্য ছিল। আপনাদের প্রত্যেক প্রশ্ন উত্তর দেওয়া অন্য প্রকার সম্ভব নয়। আমি বারবার বলেছি স্বর্গ থেকে বিচ্যুত মানুষ পৃথিবীতে এসে কি করেছে সেটা আলোচনা করছি আমরা। এই নিষিদ্ধ ফল খাওয়া উচিত ছিল কিনা সেটা আমার প্রশ্ন নয়, কারণ পাকিস্তান হয়ে গেছে, দেশ ভাগ হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা আমি সবই নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, তো বাংলাদেশ যদি 47 সনের দেশ ভাগ যদি ভুল হয়ে থাকে, তো 71 সনের পরে আপনি পশ্চিমবঙ্গ আর আপনি এক হয়ে গেলেন না কেন? হওয়ার দরকার নেই, সে কথা কেউ তুলেছে? কেন তুললো না? জ্যোতি বসুকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল সোভিয়েত রাশিয়া জার্মানি একত্রিত হওয়ার পর, যে এখন দুই বাংলা সম্পর্কে কি বলেন আপনি? বলে মশাই আগামী 200 বছর ও কথা মুখে আনবেন না। এটা কি থেকে হয় এই কথা? এটা আমি পত্রিকায় পড়েছি। জ্যোতি বসু থেকে মারা গেছেন তা আমি মিসা বললে আপনারা এটা অনেকটা গাফফার চৌধুরীর বক্তৃতার মতো হবে। এক মৃত লোককে সাক্ষী মানা যায় না, আপনি দেখতে পাবেন। তো এই যে অবস্থা পূর্ব বাংলা পশ্চিমবঙ্গের এই যে বিরোধ, এটা বিরোধ নয়, আমি মনে করি এটা হলো পার্থক্য, বিভেদ। কিন্তু বিরোধ না করেও পাশাপাশি কি থাকা যায় না? আমি এই কথাটাই বলছি। পার্থসারথী গুপ্তের যে উদাহরণ দিলেন, তার লেখাটার নাম হচ্ছে হু ডিভাইডেড বেঙ্গলিজ। উনি পুরনো স্টাইলে বেঙ্গলি লেখেন, বেঙ্গল LEES। তো এই বইটা 2000 সনে বেরিয়েছে ওনার, এটা পার্টিশন ইন রেট্রোস্পেক্ট বলে একটা বইতে। আমি সেই প্রবন্ধ পড়ে মুগ্ধ। যিনি যদিও বা জয়া চ্যাটার্জির নাম উল্লেখ করেন নাই, জয়া চ্যাটার্জির নাম দিয়েছে বইয়ের নাম কি, হিন্দু কমিউনালিজম এন্ড পার্টিশন অফ বেঙ্গল 1932 to 1947। এই বইয়ে অনুবাদও হয়েছে এখানে, কিন্তু আমি লজ্জিত যে অনুবাদগুলো এত খারাপ। মানে আমাদের ইতিহাস সম্পর্কে শুরু হয়েছে লোকে বাংলা ভাষায় বলে যাচ্ছে। মানে আমাদের বন্ধু বিনা রিজনেবলি ভালো বাংলা লেখেন, আমি সমকালে তার লেখা কলামগুলো পড়ি, মানে মানে ওই যে কালের খ্যাতে যেগুলি লেখেন সবগুলি পড়তে পারি না, কিন্তু এই দেশের সমস্ত আলোচনা উচ্চ গবেষণা তো সব ইংরেজিতেই হচ্ছে। তার দেশের মানুষের সাথে যেখানে ইতিহাসের যোগ নাই। এটা আমি শেষ করি যে প্রশ্ন আপনারা করেননি, আমার বন্ধু আলতাফ পারভেজ যে বললেন যে আমাদের বিলেতে যেতে হয়। এখন আমাদের ইতিহাসের ব্যাখ্যা বিশ্লেষণ সব তো নির্ধারিত হয়। আগে তো শুধু বিলেতে হতো, এখন আমেরিকাতেও হয়। এখন নয়, গত 50 বছর ধরেই হচ্ছে। আপনার শিকাগোতে, ফিলাডেলফিয়াতে, আমেরিকার বাংলাদেশ চর্চা, মিশিগানের সবচেয়ে বড় কেন্দ্রগুলি, বিলেতের গুলি তো রয়েছেই। আমরা বিলেত থেকে পিএইচডি না এসে করতে পারি না। তার জিনিসটা পুরোপুরি ভুলও নয়, আমাদের এখানে তো গবেষণার মান এত খারাপ, গবেষণার নির্দেশন নাই আমাদের। আমি যখন কথা কথা বলি বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা নাই, তখন লোক বলে যে আপনি শুধু বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন। আমাদের এগুলো যে আমেরিকান, আমি সংক্ষেপে শেষ করি, আমেরিকান উচ্চশিক্ষা ব্যবস্থার 3টা অঙ্গ। আমরা সরকারের 3টা অঙ্গ বলি না, যারা ছাত্র কনস্টিটিউশনের নির্বাহী বিভাগ ইত্যাদি, আমেরিকার 3টা অঙ্গ কি? একটা হচ্ছে আমেরিকার বিএ কলেজগুলি, যেগুলিকে লিবারাল আর্টস কলেজ বলে, বিএমএ পড়ে যেখানে আর কি, এইটা আমাদের দেশে আমরা বিশ্ববিদ্যালয় বলি। আমেরিকা আরেকটা কি, এটা তারা বিলেত থেকে নকল করেছে, অক্সফোর্ড কেমব্রিজের শিক্ষা। আরেকটা কি, জার্মানি থেকে নকল করেছে, রিসার্চ ইউনিভার্সিটি, পিএইচডি। আমাদের এখানে একটা পিএইচডি ক্রেজ চালু হয়েছে। কাজল সাহেব ক্ষমা করবেন, আপনার যে পিএইচডি আছে সেটা আমি জানতাম না। আমার নামের আগে পিএইচডিটা আমি প্রত্যাহার করে নিতে চাই। পিএইচডি লেখা আমার জন্য খুব একটা বিব্রতকর ব্যাপার, কিন্তু আমি পিএইচডি পাওয়ার আগে থেকে লেখক হিসেবে সলিমুল্লাহ খান নামে পরিচিত, তাই এটা দিয়ে বিব্রত করার দরকার নাই। কিন্তু আমেরিকানরা এটা চালু করেছে, জার্মানির থেকে, তাই না? কিন্তু আমেরিকানদের অবদান কি? লিখে রাখো এক ফোঁটা, দিলাম শিশির। আমেরিকান শিশিরটা কি? এমবিএ, প্রফেশনাল স্কুল। এটা এমবিএ মানে বিজনেস ম্যানেজমেন্টে
তাদের অনুসরণে ইন্ডিয়ানরা আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট টেকনোলজি এগুলো করেছে। এটা হচ্ছে আমেরিকানদের তৃতীয় অবদান। আমাদের বাংলাদেশে লিবারাস কলেজটা পর্যন্ত আছে, আমাদের এখানে পিএইচডি রিসার্চ কখনো ইন আর্নেস্ট হয় না। আমরা দু একটা পিএইচডি দিয়ে থাকি, আমাদের শিক্ষকরা মাঝে মাঝে আমাদের দয়া করে দেন, বিশ্ববিদ্যালয়ে কিছু বৃত্তিও দেওয়া হয়। এমনকি ইন্ডিয়ান আইআরসির যে বৃত্তি দেওয়া হয়, সেখানে যে পিএইচডি রিসার্চারদের টাকা দেওয়া হয়, এখানে তাদের 1/4 দেওয়া হয় না। তো শুধু কথা চিড়ে ভেজে না, তাতে জল কিংবা দুধ না দিলে, আমাদের এখানে জলও নাই দুধও নাই, শুধু পিএইচডি আসমান থেকে তৈরি হবে নাকি? বাংলাদেশে উচ্চশিক্ষা আমরা গড়ে তুলি নাই, শুধুমাত্র ইতিহাস বিষয়ে নয়, অন্য কোন বিষয়ে গড়ে তুলি নাই। আমাদেরকে এখন মহাকাশ গবেষণা কেন্দ্র এমন কি হয়েছে? ভাষা নিয়ে নব থিয়েটার করে একটা বঙ্গবন্ধু থিয়েটার করলে কি মানে আকাশের গবেষণা হয়ে যাবে? শুধু গবেষণার বিষয় নয়, আমাদের সব বিষয়ে। ডিজিটাল সিকিউরিটি একটা কথা যে আপনি বলেন নাই, আমরা তার বহু কিছুই আমরা বলি না, সব কথা তো বলা যায় নাই। সে কি বলে না এটা নিয়ে আলোচনা করলে আজ শেষ হবে না, বরং সে দু একটা কি বলেছে সেটা আলোচনা করেন। ধন্যবাদ। হ্যাঁ।